সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন, অন্যান্য ফসলের তুলনায় বর্তমানে সবজি চাষাবাদে ফলন এবং আয় দুটোই কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মে মাস এবং জুন মাসে কোন কোন সবজি চাষ করলে আপনি অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আরো জানতে পারবেন প্রতি শতাংশ জমিতে কোন সবজির বীজ কতটুকু পরিমাণে লাগবে, কোন সবজির বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে সবগুলো বীজ সঠিকভাবে গজাবে, কোন সবজির বীজ কতটুকু দূরত্বে রোপণ করলে চারা গাছগুলো সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, এবং কোন সবজি কিভাবে চাষ করলে আপনি অধিক পরিমাণে ফলন পেতে পারেন। তাহলে দেখা যাচ্ছে মে জুন মাসে চাষ উপযোগী সবজি ফসল নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক তো দিতেই পারেন। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন একটি একটি করে জেনে নিই কোন কোন সবজি ফসল এই মে মাসে এবং জুন মাসে আপনি চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালীন সবজি হিসেবে মে মাসের শুরু থেকে জুন মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় চিচিঙ্গা চাষ করতে পারেন। চিচিঙ্গার মধ্যে মানব দেহের প্রয়োজনীয় পরিমাণে শর্করা, আমিষ, ক্যালসিয়াম এবং খাদ্যপ্রাণ ভিটামিন সি রয়েছে। চিচিঙ্গার জাতের মধ্যে যে সকল জাত হাইব্রিড F1 গ্রেডের সে সকল জাত চাষ করতে পারেন। এসব জাতে প্রচুর পরিমাণে চিচিঙ্গা ধরে থাকে। চিচিঙ্গা যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশ জমিতে 15 থেকে 20 গ্রাম বীজ প্রয়োজন হবে। চিচিঙ্গার বীজের ত্বক পুরু ও শক্ত বিদায় বীজ বপন করার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে করে কি হবে, বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। মাদায় বীজ বুনতে বা চারা রোপণ করতে হলে অন্তত 10 দিন আগে মাদায় নির্ধারিত সার প্রয়োগ করে জমি তৈরি করে নেবেন। চিচিঙ্গার ভালো ফলন পেতে অন্যান্য সারের পাশাপাশি প্রতি শতাংশ জমিতে 20 কেজি হারে গোবর সার প্রয়োগ করবেন, অথবা প্রতি মাদায় 5 কেজি হারে গোবর সার প্রয়োগ করবেন। এতে রাসায়নিক সারের পরিমাণ খুবই কম লাগবে, চারার বৃদ্ধি খুবই ভালো হবে। মাদা তৈরি করে বীজ বপন করলে প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ লাগিয়ে দিবেন। তারপর চারাগুলো যখন বড় হতে থাকবে সেই সময় মাচা তৈরি করে দিবেন। চারা গজানোর 60 থেকে 70 দিন পর চিচিঙ্গার গাছ ফল দিতে শুরু করে। এভাবে চিচিঙ্গা চাষ করলে প্রতি শতাংশ জমিতে 100 থেকে 120 কেজি পর্যন্ত ফলন পাবেন। দর্শক বন্ধুরা, মে মাসে মরিচের চাষ করতে পারেন। বর্তমানে অনেক চাষি ভাইরা মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে বেশ সফল হয়েছেন। তাই আপনিও অফ সিজনে মরিচের চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে পারেন। কারণ অফ সিজনে মরিচের দাম অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি থাকে। অনেক সময় কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এই পদ্ধতিতে পুরো জমিতে সারি সারি বেড তৈরি করে তার উপর মালচিং পেপার বিছিয়ে সেখানে মরিচের চারা রোপণ করবেন। এতে বর্ষা মৌসুমে গাছের গোড়ায় পানি জমে থাকার ভয় থাকে না, আবার গ্রীষ্মের মৌসুমে অধিক তাপে গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার ভয়ও থাকে না। ফলে মরিচের ফলন খুবই ভালো হয়। জাত ভেদে বিঘা প্রতি জমিতে চারা রোপণের জন্য 40 থেকে 50 গ্রাম বীজের প্রয়োজন হয়। মরিচের বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে ট্রে পদ্ধতিতে অথবা সরাসরি জমিতে বীজ বপন করতে পারেন। এভাবে মরিচের বীজ বপনের 5 থেকে 7 দিন পর চারা গজাবে। আপনি যদি মালচিং পদ্ধতিতে মরিচের চাষ করতে চান তাহলে পরিমাণ মতো গোবর সার অথবা জৈব সার প্রয়োগের পর গভীরভাবে চাষ দিবেন, এবং শেষ চাষের সময় পরিমাণ মতো রাসায়নিক সার প্রয়োগ করে জমি তৈরি করে নেবেন। তারপর 8 থেকে 10 ইঞ্চি উচ্চতার বেডে এভাবে মালচিং পেপার বিছিয়ে বেড তৈরি করে নেবেন। বেড তৈরি করার 7 থেকে 10 দিন পর 25 থেকে 30 দিন বয়সের চারা রোপণ করবেন। এই ক্ষেত্রে মরিচের চারা রোপণ করতে গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 18 ইঞ্চি, আর সারি থেকে সারির দূরত্ব রাখবেন 20 ইঞ্চি, এবং 2 বেডের মাঝে দূরত্ব রাখবেন 10 থেকে 12 ইঞ্চি। এভাবে মরিচের চারা রোপণের পর সঠিক পরিচর্যা করলে 40 থেকে 50 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করতে পারবেন। দর্শক বন্ধুরা, মে মাসে শশা চাষ করতে পারেন। শশার জাতের মধ্যে ব্র্যান্ড কোম্পানির F1 গ্রেডের হাইব্রিড শশা চাষ করতে পারেন। এসব জাতে প্রচুর পরিমাণে শশা ধরে থাকে। যদিও 12 মাসে শশা চাষ করা যায়, তবে এই সময় আপনি শশা চাষ করে ভালো বাজার মূল্য পেতে পারেন। শশা যে কোনো মাটিতেই চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে শশার ফলন খুবই ভালো হয়। সবজি হিসেবে শশা আপনি মালচিং পদ্ধতিতে চাষ করতে পারেন, অথবা মালচিং পেপার ছাড়াও চাষ করতে পারেন। তবে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করার চেষ্টা করবেন। শশা বীজ মাটিতে বপন করার পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে। তারপর অঙ্কুরিত বীজগুলো 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি গর্তে 2টি করে বীজ বপন করবেন, এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। ভালো ফলনের জন্য বীজ থেকে বীজের দূরত্ব রাখবেন 14 থেকে 15 ইঞ্চি, এবং সারি থেকে সারির দূরত্ব রাখবেন 27 ইঞ্চি।
বীজ বপনের পর স্প্রে শিডিউল অনুযায়ী বালানাশক স্প্রে করবেন এবং প্রয়োজনীয় পরিমাণে সেচ দিবেন। এভাবে শশার বীজ বপনের 40 থেকে 45 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় এবং 90 থেকে 120 দিন পর্যন্ত শশা হারভেস্ট করা যায়। দর্শক বন্ধুরা, মে মাসে অথবা জুন মাসে করলা চাষ করতে পারেন। সব রকম মাটিতেই করলা চাষ করা যায়, তবে জৈব সার সমৃদ্ধ বেলে দোআঁশ মাটিতে করলা ভালো জন্মে। ভালো ফলন পেতে যে কোনো ভালো কোম্পানির হাইব্রিড জাতের করলা চাষ করতে পারেন। করলার বীজ সরাসরি মাদাতে রোপণ করা যায়, তবে করলার চারা নার্সারিতে পলিব্যাগে অথবা প্লাস্টিকের পটে উৎপাদন করে নিলে চারা রোপণ করতে খুব সুবিধা হয়। পলিব্যাগে অথবা প্লাস্টিকের পটে চারা উৎপাদন করলে বীজ গজানোর 16 থেকে 17 দিন পরে সেই চারা মূল জমিতে রোপণ করতে পারবেন। এছাড়াও সরাসরি মাদা তৈরি করে বীজ বপন করতে পারেন। এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে 2টি করে বীজ বপন করবেন। প্রতি শতাংশ জমিতে বপন করতে 25 থেকে 30 গ্রাম করলার বীজ প্রয়োজন হয়। করলার বীজ বপনের পূর্বে 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে করে অঙ্কুরোদ্গমও ভালো হবে এবং দ্রুত চারা গজাবে। তৈরিকৃত চারা 3 থেকে 4 ফুট দূরত্বে মালচিং ছিদ্র করে বেডের মাঝখানে রোপণ করবেন। এভাবে রোপণ করলে প্রতি শতাংশ জমিতে 25 থেকে 30টি চারা প্রয়োজন হবে এবং বিঘা প্রতি 800 থেকে 1000টি চারা প্রয়োজন হবে। করলা গাছের শাখাগুলো যখন বড় হতে থাকবে তখন মাচা তৈরি করে দিবেন। চারা গজানোর 45 থেকে 60 দিন পর করলা সংগ্রহ শুরু করা যায়। করলা আহরণ একবার শুরু হলে তা 2 মাস পর্যন্ত অব্যাহত থাকে। দর্শক বন্ধুরা, মে মাসে ধুন্দুল চাষ করতে পারেন। ভালো ফলনের জন্য আপনার নিকটস্থ বীজ ডিলারদের কাছ থেকে যে কোনো ভালো কোম্পানির ধুন্দুলের বীজ সংগ্রহ করতে পারেন। ধুন্দুল গাছের শিকড়ের যথাযথ বৃদ্ধির জন্য উত্তম রূপে মাদা তৈরি করে সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর মাদা তৈরি করে সেই মাদায় বীজ বপন করবেন। এভাবে বীজ বপন করলে প্রতি শতাংশ জমিতে 10 থেকে 12 গ্রাম বীজের প্রয়োজন হবে আর বিঘা প্রতি প্রয়োজন হবে 350 থেকে 400 গ্রাম। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 3 থেকে 4টি করে বীজ বপন করবেন এবং বীজ বপনের পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে করে অঙ্কুরোদ্গমও ভালো হবে, দ্রুত চারা গজাবে। ধুন্দুলের কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই মাচায় চাষ করবেন। ধুন্দুল বীজ বপনের পর 40 থেকে 45 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। এভাবে ধুন্দুল চাষ করলে প্রতি শতাংশ জমিতে 120 থেকে 140 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, মে মাসে অথবা জুন মাসে চাল কুমড়া চাষ করতে পারেন। অধিক পরিমাণে ফলন পেতে যে কোনো ব্র্যান্ড কোম্পানির F1 হাইব্রিড জাতের চাল কুমড়া বীজ সংগ্রহ করতে পারেন। বীজ বপনের পূর্বে 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে, দ্রুত চারা গজাবে। এক্ষেত্রে সারি থেকে সাড়ে 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। চাল কুমড়ার বীজ রোপণ করার পর 60 থেকে 70 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। এভাবে চাল কুমড়া চাষ করলে জাত ভেদে প্রতি শতাংশ জমিতে 110 থেকে 130 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, মে মাসে অথবা জুন মাসে 12 মাসে হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন লাউ চাষ করে রবি মৌসুমের চেয়ে 3 গুণ লাভবান হওয়া যায়, কারণ এই সময় লাউ চাষ করলে বাজার মূল্য বেশি পাওয়া যায়। অধিক পরিমাণে লাউয়ের ফলন পেতে আপনার নিকটস্থ যে কোনো ব্র্যান্ড কোম্পানির F1 গ্রেডের হাইব্রিড জাতের লাউ বীজ সংগ্রহ করতে পারেন। মাচায় লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও টবে অথবা সিমেন্টের বস্তায় লাউ চাষ করতে পারেন। বীজ বপনের আগে 15 থেকে 20 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে নেবেন। ভালো ফলনের জন্য মাদা তৈরি করে লাউয়ের বীজ রোপণ করতে পারেন। এক্ষেত্রে সারি থেকে সাড়ে 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর 2টি করে বীজ বপন করবেন। চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। গ্রীষ্মকালীন এই সবজি লতানো প্রকৃতির উদ্ভিদ হওয়ায় বাউনি অথবা মাচায় চাষ করলে ফলন বেশি হওয়ার পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয়। এভাবে লাউ চাষ করলে বীজ বপনের 55 থেকে 65 দিন পর ফসল সংগ্রহ শুরু করা যায়। দর্শক বন্ধুরা, জুন মাসে সবজি হিসেবে শিম চাষ করতে পারেন। আপনি যদি শিম চাষ করেন তাহলে জাত ভেদে প্রতি শতাংশ জমিতে 30 থেকে 35 গ্রাম বীজের প্রয়োজন হবে। শিমের বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। তারপর প্রতি মাদায় 1 থেকে 2 ইঞ্চি গভীরে 3 থেকে 4টি বীজ বপন করবেন। এক্ষেত্রে বীজ বপনের দূরত্ব লাইন থেকে লাইন 1.5 থেকে 2 মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 1.5 মিটার রাখবেন। চারা গজানোর 8 থেকে 10 দিনের মধ্যে প্রতি গর্তে 2টি করে চারা রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। তারপর গাছ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হলে মাচায় তুলে দিবেন। বীজ বপনের 80 থেকে 85 দিনের মধ্যে শিম উত্তোলন শুরু করা যায়। এভাবে শিম চাষ করলে জাত ভেদে প্রতি শতাংশ জমিতে 60 থেকে 80 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, মে মাসে অথবা জুন মাসে পুঁই শাক চাষ করতে পারেন। পুঁই শাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। নিয়মিত পুঁই শাক খেলে পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। পুঁই শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।
সাধারণত গ্রীষ্মকালে বর্ষায় পুঁইশাক চাষ খুবই ভালো হয়। পুঁইশাকের বীজ বপন করার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর সরাসরি তৈরিকৃত জমিতে বপন করতে পারেন অথবা চারা উৎপাদন করে 15 থেকে 20 দিনের চারা আলাদাভাবে রোপণ করতে পারেন। একটু যত্ন পরিচর্যা করলেই প্রতি শতাংশ জমিতে 200 থেকে 280 কেজি পর্যন্ত পুঁইশাকের ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, মে মাসে অথবা জুন মাসে পাট শাক চাষ করতে পারেন। যে কোনো মাটিতে পাট শাক ভালো জন্মে। এছাড়াও বাড়ির আঙিনায় এবং উর্বর অনাবাদী প্রান্তিক জমিতে চাষ করেও ভালো ফলন পাওয়া যায়। পাট শাক খাওয়ার রুচি বাড়ায়, মুখের স্বাদ ফিরিয়ে আনে। এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন থাকায় মুখের ঘা দূর করতে সাহায্য করে। রক্ত পরিষ্কারক হিসেবেও পাট শাক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাই শারীরিক পুষ্টির চাহিদা মেটাতে স্বল্প পরিসরে হলেও পাট শাক চাষ করতে পারেন। পাটের শাক চাষ করা খুবই সহজ। তৈরিকৃত জমিতে বীজ বপনের পর 35 থেকে 45 দিনের মধ্যেই পাটের শাক খাওয়ার উপযোগী হয়। দর্শক বন্ধুরা, আপনার প্রয়োজন অনুযায়ী কয়েক প্রকার সবজি চাষ করতে পারেন। তবে তরকারির স্বাদ ও সুগন্ধি বৃদ্ধির জন্য মে মাসে অথবা জুন মাসে ধনিয়ার পাতা চাষ করতে পারেন। বর্তমানে ধনিয়ার 12 মাসি জাত রয়েছে, যে জাতগুলো সারা বছর চাষ করা যায়। ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ধনিয়ার বীজ তৈরিকৃত জমিতে বপনের আগে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে বীজ দ্রুত অঙ্কুরিত হবে। ধনিয়ার বীজ ছিটিয়ে বপন করলে বিঘা প্রতি 1 কেজি বীজের প্রয়োজন হবে। ধনিয়ার বীজ বপন করার পর 30 থেকে 35 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। এছাড়াও ধনিয়ার পাতা বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাই স্বল্প পরিসরে ধনিয়ার চাষ করেও আপনি অধিক পরিমাণে লাভবান হতে পারেন। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন মে জুন মাসে কোন কোন সবজি চাষ করলে আপনি অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।